আজকের এই আলোচনায় আমরা জীবনবিজ্ঞানের একটা খুবই ইন্টারেস্টিং কিন্তু গুরুত্বপূর্ণ অধ্যায় অভিযোজন নিয়ে কথা বলবো। শোনো, শুরুতে একটা কথা বলে রাখি, এই চ্যাপ্টারটা নিয়ে না অনেকের মনে একটা ভয় কাজ করে। কিন্তু সত্যি বলছি, এটা মোটেও কঠিন না, বরং এটা লাইফ সায়েন্সের সবচেয়ে মজাদার আর স্কোরিং অংশগুলোর একটা। অভিযোজন জিনিসটা কিন্তু শুধু মুখস্থ করার জন্য নয়, এটা পুরোপুরি বুঝে নেওয়ার বিষয়। আর দেখো, আমি নিজেও তোমাদের এই সময়টা পার করে এসেছি, নিটের জন্য প্রস্তুতি নিয়েছি, তাই আমি ভালোই বুঝি যে মাথার ভেতর ঠিক কীরকম চাপ চলে। তাই একদম ভয় পেও না। আজকে আমি একদম দাদার মতো করে খুব ধীরে ধীরে ধৈর্য ধরে পুরো বিষয়টা তোমাদের বোঝাবো। চলো শুরু করা যাক। আচ্ছা, তো প্রথমেই প্রশ্ন আসে, এই অভিযোজন বা অ্যাডাপ্টেশন জিনিসটা আসলে কি? একদম সহজ ভাষায় বললে, যে কোনো পরিবেশে টিকে থাকার জন্য একটা জীব তার নিজের শরীরের গঠন, কাজ বা আচরণের মধ্যে যে পরিবর্তনগুলো নিয়ে আসে, সেটাই হলো অভিযোজন। এটা তো গেল সহজ ভাষায়। এবার যদি আমরা বইয়ের ভাষায় দেখি, বিজ্ঞানী বাফেলো ১৯৬৪ সালে একটা খুব সুন্দর সংজ্ঞা দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে একটা নির্দিষ্ট পরিবেশে বেঁচে থাকা আর বংশবৃদ্ধি করার জন্য জীবের মধ্যে যে গঠনগত, শারীরবৃত্তীয় আর আচরণগত পরিবর্তন হয়, সেটাই অভিযোজন। চলো এবার অভিযোজনের প্রকারভেদগুলো দেখে নিই। প্রথমে আসছে গঠনগত অভিযোজন, মানে শারীরিক গঠনের পরিবর্তন। আর এর সবচেয়ে সেরা উদাহরণ হল ক্যাকটাস। ভাবো তো একবার, মরুভূমিতে জলের কি প্রচণ্ড অভাব, তো ক্যাকটাস কি করেছে? ও নিজের পাতাকে কাঁটায় বদলে ফেলেছে, যাতে একটুও জল শরীর থেকে বেরিয়ে না যায়। ওর সবুজ রসালো কাণ্ডটাই ওর জন্য খাবার তৈরি করে, আর পুরো শরীরটা একটা মোমের মতো আস্তরণ দিয়ে ঢাকা থাকে, যাতে বাষ্পীভবন কম হয়। পরীক্ষার জন্য এই লাইনটা কিন্তু খুব জরুরি। ক্যাকটাস হল জেরোফাইট উদ্ভিদ, যার পাতা কাঁটায় রূপান্তরিত। গঠনগত অভিযোজন তো দেখলাম, এবার চলো দ্বিতীয়টায় যাই, শারীরবৃত্তীয় অভিযোজন, মানে শরীরের ভেতরের কাজকর্মের পরিবর্তন। আর এর জন্য আমরা সুন্দরবনের সুন্দরী গাছের উদাহরণটা দেখব। সুন্দরী গাছ যেখানে জন্মায়, মানে লবণাক্ত কাদামাটিতে, সেখানে অক্সিজেনের খুব অভাব, তাই নিঃশ্বাস নেওয়ার জন্য ওর মূলগুলো মাটির ওপরে উঠে আসে, যেগুলোকে আমরা বলি শ্বাসমূল বা নিউম্যাটোফোর। আর মাটি থেকে যে অতিরিক্ত লবণ শরীরে ঢুকে, সেটা পাতার মাধ্যমে শরীর থেকে বের করে দেয়। দারুণ ব্যবস্থা, তাই না? শারীরবৃত্তীয় অভিযোজনের আরেকটা অসাধারণ উদাহরণ হল উট, যাকে আমরা মরুভূমির জাহাজ বলি। চলো দেখি জলের অভাব সহ্য করার জন্য ওর শরীরে কি কি কৌশল আছে। অনেকেই ভাবে উট তার কুঁজে জল জমিয়ে রাখে, কিন্তু না, ওটা আসলে চর্বি, যা ওকে শক্তি যোগায়। উটের ঘাম খুব কম হয় আর মূত্র খুব ঘন হয়, যাতে জল শরীর থেকে বেরিয়ে না যায়। তবে সবচেয়ে অবাক করার মতো বিষয়টা হলো ওর রক্তকণিকা। জানো, অনেকটা জল পান করার পরে উটের লোহিত রক্তকণিকা বা আরবিসি ফেটে না গিয়ে প্রায় ২৪০% পর্যন্ত ফুলে উঠতে পারে। অবিশ্বাস্য। আর এটা সম্ভব হয় কারণ উটের লোহিত রক্তকণিকা গোলাকার নয়, ডিম্বাকার। এই আকৃতির জন্যই এরা প্রচণ্ড জল শোষণ করেও ফেটে যায় না। এটা মরুভূমিতে বেঁচে থাকার জন্য একটা অসাধারণ অভিযোজন। বেশ, এবার চলো আমাদের শেষ ভাগে যাই, আচরণগত অভিযোজন, মানে আচরণের মাধ্যমে খাপ খাইয়ে নেওয়া। আর এর জন্য শিম্পাঞ্জির থেকে ভালো উদাহরণ আর কি হতে পারে? শিম্পাঞ্জিরা কিন্তু দারুণ বুদ্ধিমান। ওরা গাছের ডাল দিয়ে উইপোকা শিকার করে, পাথর দিয়ে বাদামের খোলা ভাঙে, এমনকি শরীর খারাপ হলে নিজেরাই ঔষধি গাছ খুঁজে খায়। এই বুদ্ধিমত্তাই হল ওদের আচরণগত অভিযোজন, যা ওদের টিকে থাকতে সাহায্য করে। আচরণগত অভিযোজনের আরেকটা দুর্দান্ত উদাহরণ হল মৌমাছির নাচ। ওরা খাবারের উৎস বা তার দূরত্ব বোঝানোর জন্য নিজেদের মধ্যে এক বিশেষ ধরনের নাচের মাধ্যমে কথা বলে, যেমন রাউন্ড ড্যান্স আর ওয়াগল ড্যান্স। এটা পরীক্ষার জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। অভিযোজনের মূল ৩টে ভাগ তো আমরা দেখলাম। এবার চলো এমন দুটো উদাহরণ দেখে নিই, যেগুলো পরীক্ষায় প্রায় আসে। প্রথমে আসি রুই মাছের পটকার কথায়। রুই মাছের শরীরে যে পটকা থাকে, ওটা আসলে একটা গ্যাস ভর্তি থলি,
মাছটা যখন ডুবতে বা ভাসতে চায় তখন এই পটকার গ্যাস কমিয়ে বা বাড়িয়ে নিজের ভারসাম্য বজায় রাখে, অনেকটা সাবমারিনের মতো, তাই না? আরেকটা খুব গুরুত্বপূর্ণ উদাহরণ হল পায়রার বায়ুথলি। পাখির ওড়ার ক্ষমতার পেছনে এটার একটা বিরাট ভূমিকা আছে। পায়রার ফুসফুসের সাথে প্রায় 9টা বায়ুথলি বা এয়ার স্যাক্স যুক্ত থাকে। এগুলো একদিকে যেমন পায়রার দেহকে হালকা করে তোলে, তেমনি ওড়ার সময় অতিরিক্ত অক্সিজেন যোগায়। এর ফলে পায়রা অনেকক্ষণ ধরে উঠতে পারে। আচ্ছা, এবার দাদার একটা স্পেশাল টিপস শোনো। এই টপিকটা থেকে কিন্তু এমসিকিউ, 2 নম্বরের প্রশ্ন, 3 নম্বরের প্রশ্ন সব কিছুই আসে। আর উত্তর লেখার সময় যদি বইয়ের ছবিটা এঁকে বুঝিয়ে দিতে পারো তাহলে পুরো নম্বর পাওয়া কিন্তু একদম নিশ্চিত। দেখলে তো, চ্যাপ্টারটা কিন্তু একদমই কঠিন ছিল না। ভয়টা আসলে আমাদের মাথার ভেতরেই থাকে। মাধ্যমিক পরীক্ষা তো প্রায় চলেই এলো। এখন নতুন কিছু নিয়ে ভয় না পেয়ে যা জানো সেটাকেই আরও ভালো করে ঝালিয়ে নাও। যদি আজকের এই আলোচনাটা তোমাদের ভালো লেগে থাকে বা একটু সাহায্য করে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তোমাদের এই সাপোর্টটা আমাকে অনেক মোটিভেশন দেয়। এই পাঠের সাথেই আমাদের অভিযোজন চ্যাপ্টারটা শেষ হলো। সবাই খুব ভালো থেকো।